তা মানি না, এসব আমি কিছুই মানি না। তাই আমি বলছি তোমার এ বাড়িতে থাকা চলবে না, এটাই আমার শেষ কথা। এই বাড়িটা কি তোর, যে তোর কোথায় ওকে বেরিয়ে যেতে হবে? বাবা, বাবা কংস, আমি থাকতে তোমার অসুবিধে কোথায়? আমি তো তোমার আরেকটা মা। মা? না, তুমি আমার মা নও, তুমি একটা ডাইনি। তুমি আমাদের সংসারটা শেষ করে দিয়ে এসেছো। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। আমার মা আজ 2 বছর আগে মারা গেছে। আর তাছাড়া আমার মা হওয়ার যোগ্যতা তোমার কোনোদিনও হবে না। সীমা ছাড়াবি না কংস, না হলে মদ খেয়ে এসে মাতলামি করা তোর জীবনের মতো বন্ধ করে দেবো। শান্ত হও, তুমি ধৈর্য ধরো। কংস, কি বললি, কি বললি কংস? চুপ করো, মাথা গরম করো না। বাবা ও ছেলের মধ্যে অশান্তি আমার কিন্তু ভালো লাগে না। বাবা কংস, বাবা কংস, তুমি একটু চুপ করো। একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি এই কোলের সন্তানকে, মানে তোমার এই ভাইকে নিয়ে আমি কোথায় যাবো বলো তো? ভাই, আমার ভাই? আমি তোমাদেরকে মানি না, তাহলে তোমার সন্তানকে মানবো এটা ভাবলে কি করে? তাই আমি বলছি, কথা না বাড়িয়ে ভালো চাও তো মানে মানে এখান থেকে কেটে পড়ো। না, সন্ধ্যা এখান থেকে কোথাও যাবে না, তাই নাকি? ও এখানেই থাকবে। তুই যদি তাকে মেনে নিতে না পারিস, তাহলে তোকে আমি বলো বলো, কি বলতে চাও? আমি তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চাই। শুনতে চাস? শোন তাহলে। চুপ করো, চুপ করো বলছি। বাবা কংস, আমাকে তুমি মেনে নাও বাবা। আমি কথা দিচ্ছি তোমাদের 2 ভাই বোনকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। আর তোমাদের কোনো অসুবিধা হতে দেব না বাবা। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমি কিছুতেই মেনে নেব না, এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথা শুনে নে কংস। আমি মা স্বর্গবাউড়ির মন্দিরে মায়ের সিঁদুর ওর চিঠিতে পরিয়ে দিয়ে আমি ওকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছি। আমি কোনোদিন কোনো সময় ওকে পার করে দিতে পারবো না। তাহলে কি আমাকে বার করে দিতে হবে? হ্যাঁ? তোর তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার স্ত্রীকে অপমান করছিস, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা সহ্য করব? তুই তুই ভাবলে কি করে? দেখা যাক, তবে আমি পারি কি না। আমিও দেখতে চাই তোর বুকের পাটা দেখে। তাহলে তোর একদিন কি আমার একদিন। দাদা, বাবা ছেলের মধ্যেই অশান্তি সৃষ্টি করো না। আমি আমার সন্তানকে এই বাড়ি থেকে চলে যাব। তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে না না সন্ধ্যা, না, তা হয় না, হতে পারে না। আমি আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, তোমার কোলে আমার সন্তান, তাই তোমাকে যেতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাবা, 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 খুব সুন্দর কথা বলেছো তো। আমরা তাহলে ভাই বোন বনের জলে ভেসে এসেছি, তাই না? না বাবা না, তুমি তো আমার আরেকটা সন্তান। তাই আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা আমি হতে দেব না বাবা। ভাবলাম তোদের মা নেই, এই সন্ধ্যায় তোদের মায়ের অভাব পূর্ণ করবে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। দুধের স্বাদ কি ঘোলে মেটে বাবা? আর মিটবেও না কোনোদিন। কংস, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এখন আর আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। কি করবে তুমি? হ্যাঁ, তুমি আমার কিছুই করতে পারবে না। কিছু না পারি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারবো। কথা বলো না। কংস ছোট, ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করো না। লোক তোমাকেই খারাপ বলবে। লোকে কি কি বললো আমার তাই কিছু যায় আসে না সন্ধ্যা। ও যদি কিছু না বোঝে,
তাহলে ঘাড় ধাক্কা ধরে বার করে দেওয়া ছাড়া আমার কিছুই থাকবে না। তুমি একটা রাস্তার মেয়ের জন্য আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে? হ্যাঁ? কংস, কংস তুই ভুলে যাস না, সন্ধ্যা একটা রাস্তার মেয়ে নয়, ও একটা ভদ্র পরিবারের মেয়ে। তার চেয়েও বড় পরিচয়, সন্ধ্যা আমার স্ত্রী। স্ত্রী না ছাই, তোমার স্ত্রী যে ছিল সে তো আমার মা। ওই মহিলা তোমার স্ত্রী হতে পারে না, ও তোমার রক্ষিতা ছাড়া কিছু না। কি বললি তুই? আরে একবার বল। একবার নয়, আমি 1000 বার বলবো। আমি সবার সামনে চিৎকার করে বলবো, ও তোমার রক্ষিতা, রক্ষিতা, রক্ষিতা। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। তুমি আমাকে একটা বাইরের মেয়ের জন্য চোর মারলে পারলি বাবা? আজ আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেব। তোমার জীবন আমি একদম শেষ করে দেবো। আমি তোমার বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমি তোমার পায়ে ধরে চলে যা, চলে যা শয়তানি। ওর চড় মারার আমার শাস্তি তোর মৃত্যু। তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? না, না, আমি এখানে থাকবো না। তাহলে আমার ছেলেকে খুন করে ফেলবে। আমি পালিয়ে যাবো। এই ফাঁকে আমার ছেলেকে নিয়ে পালিয়ে একটা রক্ষিতাকে নিয়ে মজা করার আনন্দ এবার পেয়েছিস তো? হ্যাঁ? এবার তো রক্ষিতার পালা। এই, আমার কাছে কোথায় পালাবি শয়তানি? আমার হাত থেকে তোর বাঁচার কোনো উপায় নেই। আমি তোকে ধরে ফেলবো। আমাকে বাঁচাও, আমাকে হাসপাতালে নিয়ে চলো। গোপাল, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, মায়ের মন্দিরে আজকে সময় হয়ে গেছে। আমি চলে এসেছি। বাঁচান, বাঁচান বাবা। আপনি দয়া করে আমার ছেলেকে বাঁচান আর আমাকে বাঁচতে দিন। কে তুমি? কি হয়েছে তোমার? বলবো, আপনাকে আমি সব কথা বলবো। আপনাদের পায়ে পড়ে অনুরোধ করছি, দয়া করে আমার ছেলেটাকে বাঁচতে দিন। তুমি আমাকে বাবা বললে মা, তাহলে তো বাঁচাতেই হবে মা। যাও মা যাও, এই রাস্তা ধরে একেবারে মন্দিরের ভিতরে আশ্রয় নাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি মন্দিরের ভিতরে যাচ্ছি। কে ওই মেয়ে? কার হাত থেকে বাঁচতে চাইছে? কংস কে? জানি না। মায়ের কি ইচ্ছা? মা গো, তুমি কি করবে? কেন মা, ওই আশ্রয়টাকে আমি বাঁচাতে পারি। বাঁচাতে পারবে না। নিজের মনের বাচ্চাটিকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এখানে কি করতে এসেছো? কি করে এনেছি তোমার? হ্যাঁ, বলছি এখানে একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে ঢুকেছে। কোথায় গেলে বলতে পারেন? কেউ আসেনি, তুমি ভুল দেখেছো। না 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 না, এতটা ভুল আমার হবে না। আপনি নিজের চোখে দেখছি, আপনি নিশ্চয়ই মিথ্যে বলছেন। আপনি অস্বীকার করছেন। তুমি ভুল দেখেছো, এখানে কেউ আসেনি। না 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 না, এতটা দেখতে আমার ভুল হবে না। আপনি নিশ্চয় মিথ্যে বলছেন। আমি মিথ্যা কথা বলবো আপনি ভাবলেন কি করে? তোমার চোখ ভুল দেখেছে। তুমি এখন যাও, আমি মায়ের আরতি শুরু করব। ঠিক আছে, হয়তো আমার দেখার ভুল হয়েছে। আমি এখন আসছি। চলি। মা, মা গো, মাথা গেল। আমার মা আমাকে বাঁচিয়ে দিয়েছে। বেরিয়ে এসো, চলে গেছে।
হ্যাঁ মা, চলে গেছে। এবার বলো তো মা, কেন ওই ছেলেটা তোমার পিছু নিয়েছিল? বলবো, সে আমার এক করুণ কাহিনী বাবা। করুণ কাহিনী? হ্যাঁ বাবা, হ্যাঁ। বলুন তাহলে। শুনুন তাহলে, ওই ছেলেটা আমার চোখের সামনে তার বাবাকে ছুরি মেরে খুন করেছে। মর্মান্তিক ঘটনা। আচ্ছা মা, তুমি এখন কি করবে, কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই ছুটে যাবো বাবা। আমার কথা আমি চিন্তা করি না, তবে একটা আমি অনুরোধ আপনাকে করছি, আপনার এই কৃষ্ণকে আপনি আপনার কাছে রাখুন। আমি মানে, এ তুমি কি বলছো মা? আমি মায়ের অধিকার নেই এ পৃথিবী আসবে না। আপনি অন্তত আমার কথাটুকু রাখুন, নইলে মা ছেলেকে ওই শয়তানটা শেষ করে দেবে বাবা, শেষ করে দেবে। তোমার ছেলে কৃষ্ণকে আমি রাখতে পারি মা, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলুন? শর্ত যদি তুমি মেনে নাও তাহলে আমি রাজি আছি। বলুন বাবা, বলুন আপনার কি শর্ত? আমার মা নেই, তুমি আমার মায়ের অভাব পূর্ণ করতে আমার বাড়িতে যাবে মা? কিরে মা, কি দেখছিস? যাবি? পারবি না এই বুড়ো ছেলে মা হতে? পারবো বাবা, পারবো। আমি যাবো বাবা, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবো। তাহলে চল মা। মা গো, তোমার কাছ থেকে আজ আমি আরেক মাকে নিয়ে যাচ্ছি, তুমি ওদের মঙ্গল করো মা। দে মা, দে কৃষ্ণ ভাইকে আমার করে দে। চল মা। আগে আগে কৃষ্ণ চলে পিছে যশোদা, আগে আগে কৃষ্ণ চলে পিছে যশোদা। মায়ের বাঁধনে কি বাঁধন, মায়ের বাঁধনে কি বাঁধন, বোঝে কজনা 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 কজনা। আগে আগে কৃষ্ণ চলে পিছে যশোদা, আগে আগে কৃষ্ণ চলে পিছে যশোদা। ভোলা মো ভোলা মো মনে রে আমার, মনে রে আমার, মনে রে আমার। বৌদি, বৌদি, দাদা, ও দাদা, আরে কেউ নেই, সব গেল কোথায়? বৌদি, ও বৌদি, আমি বৌদি। ও মা, তুমি তা কি মনে করে আমাদের বাড়িতে এই সময়? আজ নিশ্চয়ই সূর্য পশ্চিমে উঠেছে, তা না হলে তোমার পায়ে ধুলো আমাদের বাড়িতে পড়তো না। আপনি আমায় ভুল বলছেন বৌদি, আসলে তা নয়। বাড়িতে পঙ্গু বাবা, অন্ধ ভাই, বিবাহযোগ্য বোনকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। তারপর ওদের উপর বিস্ফোরা, আমি সম্পূর্ণ বেকার। এই বেকারত্বের জ্বালা আমাকে সব সময় তাড়া করে নিয়ে যায় বৌদি। আরে তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তুমি আমার কথা কিছু মনে করো না গো, আমি ইয়ার্কি করে বলে ফেলেছিলাম। না না, আমি কিছু মনে করিনি, আপনি তো ঠিক কথাই বলেছেন। সত্যি তো, সে কবে আমি আপনাদের বাড়ি এসেছি আমি নিজেও মনে করতে পারবো না। আচ্ছা যাক, সে সব কথা। আমার বন্ধু বিবেকের খবর কি বৌদি? ভাই তো আজ কিছুদিন হলো একটা চাকরি পেয়েছে, বাবা, হয়তো আজকালের মধ্যেই বাড়ি চলে আসবে। বাহ, সত্যি আমার বন্ধু বিবেকের সত্যি ভাগ্য ভালো। বর্তমান যুগে চাকরি পাওয়া আর ভগবানের একই ব্যাপার। তুমিও চেষ্টা করো ভাই, নিশ্চয়ই পেয়ে যাবে। চেষ্টা আমি করছি গো বৌদি, আমিও বসে নেই। আগামীকাল আমার একটা ইন্টারভিউ আছে, দেখি কি হয়। দেখো, আমি বলছি তোমার চাকরি নিশ্চয়ই হয়ে যাবে, বৌদি, আর চাকরি হয়ে গেলে তোমার সংসারটাও বেঁচে যাবে। তা যা বলেছেন বৌদি, চাকরি হলে আমি সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারবো, আর তা না হলে আমার সব শেষ হয়ে যাবে বৌদি। দেখি ভগবান আমার দিকে মুখ তুলে চান কি চান না। মানে আমি ফোন করে বলতেই আমার ভাই ছুটি নিয়ে বাড়ি আসছে। আরে তুমি হরিদাস কি বসতে পারোনি কেন? না না দাদা, আপনি ব্যস্ত হবেন না, আমি তো এইমাত্র এলাম। আচ্ছা দাদা, আমার বন্ধু বিবেক কবে বাড়ি আসছে? কবে মানে? আগামীকালে আমার ভাই বাড়ি আসছে। তুমিও কালকে এসো হরিদাস, আমরা সবাই মিলে না খুব আনন্দ করবো। হ্যাঁ ভাই, তুমি নিশ্চয়ই কালকে এসো, অনেক দিন পর আমরা একসঙ্গে মিলিত হইনি। এসো
এসো কিন্তু কেমন? অবশ্যই এসো হরিদাস, তা তো ঠিক আমরা সবাই মিলে খুব আনন্দ করব। তা তো বুঝলাম, কিন্তু আগামীকাল যে দাদা আমার একটা ইন্টারভিউ আছে, আমি কি করে আসবো বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, তুমি তো আমাকে আগেই বলেছিলে, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি বললি ইন্টারভিউ? কোথায়? ওই চৌধুরী রাইস মিলে একটা ম্যানেজারের চাকরি। তুমি এত লেখাপড়া শিখে সামান্য একটা ম্যানেজারের চাকরি করবে? কি করব দাদা, বুঝতে পারছেন তো বর্তমান চাকরির অবস্থা। দেখছেন না কলকাতার ফুটপাতে রাস্তায় চাকরি প্রার্থীরা কেমন আন্দোলন করছে, আর বিধাতা যা লিখে দিয়েছে সেটা তো মেনে নিতেই হবে দাদা। খুব ভালো কথা বলেছো ভাই, সত্যি বিধাতা তোমার জন্য যা নির্ধারণ করে দাদা। রেখেছে, তা যদি পর্বতের নিচেও থাকে তা তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক। আর যদি বিধাতা তোমার জন্য নির্ধারণ করে না রাখেন, তাহলে তোমার হাতে মুঠে থাকলেও তা তোমার হবে না। তা আমি জানি বৌদি, আমি বেশ ভালো জানি, তবু আশারে সংসারে একটা আশা তো থেকেই যায়, তাই হাল ছাড়িনি। দেখি না শেষ পর্যন্ত কি হয়। একদম ঠিক বলেছো, দাদা। হাল ছেড়ো না। হাল ছেড়ে দিয়েছো মানেই তুমি হেরে গেছো। দাদা জীবন মানে উত্থান পতন, আর উত্থান পতন লড়াই যদি এক টিকে থাকে, তারাই তো জয়ী হয়, তারাই তো সফল মানুষ। হ্যাঁ হ্যাঁ ভাই, আমিও বলছি তোমার একদিন না একদিন জয় হবে। বৌদি, বাবা তোমাদের আশীর্বাদ যেন থাকে বৌদি। দাদা ইন্টারভিউ দিলে আমি চাকরি পাবো তো দাদা? হ্যাঁ হরিদাস, তুমি অবশ্যই পাবে। জয় আমার হবে তো? হ্যাঁ, হবে। জয় নিশ্চয়ই হবে। সেই তো। তাহলে তাহলে আমি কি করব দাদা? আপনারা অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। হরিদাস, ঠিক আছে। হ্যাঁ গো, ঈশ্বর মানুষকে অনেক কিছুই দিয়েছেন, কিন্তু মানুষকে চেনার ক্ষমতা বুঝি ঈশ্বর আমাদের দেননি। দেবে, দেবে, অবশ্যই দেবে আলো। একদিন অবশ্যই দেবে। তুমি দাঁড়াও, তুমি কোথায়? তুমি এখানে এসো। তারা মনে হয় অন্য জায়গায় কোথাও চলে গেছে, অবশ্যই এখনই এসে পৌঁছে যাবে। জানো তোমাকে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছু বলতে পারবো না। কি হলো না তারা? কি হবে না করছো? হ্যাঁ? না ও কিছু নয় দাদা, আমি একটা বিষয়ে ফোনে কথা বলছিলাম। তুই ছোট, তোর মনের মাঝ থেকে ফোন করেছিল নাকি? যা বৌদি, ভালো হবে না? কেন ভালো হবে না? তোর বৌদি কি অন্যায় কথাটা বলেছে শুনি? তুই কি আমার ভাইয়ের সাথে ফোনে কথা বলিস নি? হ্যাঁ, মুখটা নিচের দিকে নামিয়ে থাকলি কেন? আচ্ছা দাদা, আমি তো ঠিক ওনাকে চিনলাম না। আরে এ হলো তারা, তোমার বন্ধু বিবেকের ইয়ে মানে আমার ভাবি বৌমা। বুঝলে হরিদাস? বুঝলাম, খুব ভালো হবে, আমার বন্ধুর সাথে না দারুণ মানাবে। তাহলে তোমার বন্ধুর পছন্দ আছে বলো? সে কথা আর বলতে, একেবারে হর পার্বতী জুটি। কিরে, এই মুখটা নিচের দিকে করে থাকবে? আমাদেরকে সবাইকে চা খাওয়াবি না? না না না, এই অসময়ে আর চা খেতে হবে না। তাই ভালো বৌদি, তাই ভালো, এখন আর চাকে লাভ নেই, আমাকে তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে। এই মরেছে, আমাকেও তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ভাই যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমি একেবারে ভুলে গেছিলাম। দাদা আমি একটু আসছি। বৌদি আচ্ছা। এই মায়ের তোর ভাই কাজলকে না আমার সাথে দেখা করতে বলি। আমি এই মাসে তাদের বিয়েটা সেরে ফেলতে চাই। ঠিক আছে দাদা, আমি বাড়ি গিয়ে ভাইকে বলে দেবো। কেমন? ভালো হরিদাস, বড় ভালো মেয়ে তারা। বর্তমান যুগে দাদা একটা ভালো মেয়ে পাওয়া সত্যি খুব ভাগ্যের। হ্যাঁ, মেয়েটি ভীষণ রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তা তো দেখলাম বৌদি, আমি তো পিছনে পিছনে আসলাম, সত্যি মেয়েটা ভালো। আর আমি তাহলে আজ আসি বৌদি, সত্যি কথা বলতে কি আপনাদের কাছে এসে না খুব ভালো লাগলো। দাদা আমি আসলাম বৌদি। আর যাও হরিদাস, যাও। কিছু বলবেন? এই, কাল তোমার ইন্টারভিউ, একটা তো খরচ আছে, তাই এই দাদার কাছ থেকে টাকাটা নিয়ে যাও। কি হলো, যাও।
হরিদাস, তুমি কিছু বলবে? জানেন দাদা, আমি মনে মনে ভাবতাম অন্ধের কাছ থেকে প্রতিবিম্ব যত দূরে থাকে, একজন বধিরের কাছে প্রাণ যত দূরে থাকে, মানুষের কাছ থেকে মনুষ্যত্বটাও ততটাই দূরে চলে গেছে। কিন্তু না দাদা, না, আমার ভাবনা ভুল, আমার ভাবনা সম্পূর্ণ ভুল। হরিদাস, আপনাদেরকে দেখে আমার ভাবনা আজ থেকে পাল্টে গেল দাদা। হয়তো এটা আমার ভাগ্য। না হরিদাস না, ভাগ্য বলে কিছু আছে বলে বৌদি। আমি তো মনে করি না। হ্যাঁ হরিদাস, ভাগ্য তোমার হাতে নেই, সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেই না, কিন্তু সিদ্ধান্ত তোমার ভাগ্য এনে দেয়। বাবা বাবা, খুব সুন্দর কথা বলেছেন দাদা। তবে একটা কথা শুনে রেখো, তুমি যোদ্ধা, দাদা, প্রতিনিয়ত সংসার নামক কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাও। তোমাকে হারাবে কে? দাদা আমি জানি নিজের ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়। আর কেউ যদি ভালো থাকার জন্য অনুপ্রেরণা করে, সেটা তো খুব সৌভাগ্য, যেটা আজ আমি আপনাদের কাছ থেকে পেলাম। আমরা কেবলমাত্র একটা জ্বলন্ত প্রদীপকে জ্বালিয়ে দিয়েছি, এছাড়া আর কি? মানেটা বুঝলাম না। হরিদাস, প্রদীপের ধর্ম হলো আলো দেওয়া। দাদা, সেই আলোয় বসে কেউ রান্না করে, কেউ বা দলিল জাল করে, দাদা। আবার কেউ গীতা পাঠ করে। হ্যাঁ, কেউ ঈশ্বরের নাম দিয়ে মুখ্য লাভের চেষ্টা করে, আবার কেউ বা খারাপ করার চেষ্টা তবে করে। ঈশ্বরের পবিত্র নাম পবিত্র থেকে যায়। আপনাদের কথা সারমর্ম আজ আমার কাছে জলের কোনো পরিষ্কার হয়ে গেল দাদা। আমি জানি না সম্মান বড় না উচ্চতা বড়। বিপদের দিনে যে মানুষগুলো সামনে থাকে, সেই মানুষগুলো তো সব চাইতে বড় দাদা। সেই মানুষগুলো তো সব চাইতে বড়। নাম করতে হবে না। থাকবে কেন? আমাদের হিন্দুদের তো আর কিছু নেই, এই প্রণামটুকুই বেঁচে আছে। বাবা, খুব সুন্দর একটা কথা বললে হরিদাস। দাদা, একটা কথা শুনে রেখো, মানুষ যদি একটা গাছ হয়, মানুষ করতে হলে তার শিকড়, বিশ্বাস হলো তার সবুজ পাতা, আর ভালোবাসা হলো সুন্দর ফল, আর সম্মান হলো গাছটার অদ্ভুত ফল, আর তুমি হলে আমাদের কাছে যে গাছ মানুষ। না দাদা, না, না দাদা, না, ওইভাবে বলবেন না। আমি জানি না কতদিন আপনাদের আস্থাভাজন হয়ে থাকতে পারবো, তবে আমি চেষ্টা করব। কারণ আপনাদের মতো ভালো মানুষ আমি দেখে মিশে দেখলাম যে ভালো মানুষ অনেকটা আখের মতো। আখকে আপনি যতই কাটুন, দমরান মজরান, আখ কিন্তু মিষ্টি রসেই দিয়ে যায়। হরিদাস, দাদা, দাদা গো, আমার তো নতুন কিছু হারাবার নেই দাদা। গাছ যেমন তার পাতাদের প্রতি বছর হারায়, আমিও সে গাছের মতো সব কিছু হারিয়ে শুভ দিনের আশা অপেক্ষা করবো দাদা। ওই শুভ দিনের আশায় অপেক্ষা করবো। জানো, ঈশ্বর মানুষকে অনেক অনেক ক্ষমতা দিয়েছি, শুধু মানুষের মনটা বোঝার ক্ষমতা দেননি। কেন হঠাৎ তোমার এই কথা? কেউ যদি আমার খারাপ চায়, সেটা তার ধর্ম, কিন্তু আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। তোমার কথার কোনো মাথা মুন্ড আমি খুঁজে পাচ্ছি না। দয়া করে পরিষ্কার করে বলবে, ওই হেয়ালি কথাবার্তা আমার একদম ভালো লাগে না। না না, তেমন কিছু নয়। ওই যে আমরা দুজনে হরিদাসকে বিশ্বাস করে এতটা ভালোবেসে ফেললাম। আমি তোমার সাথে ভালোবেসে বিয়ে করেছি, তাই তো আমি জিতেছি আলো। তাই হ্যাঁ। আমিও তোমায় ভীষণ ভালোবাসি গো।
মনের প্রতি আসলে তা নয়। তবে কি জানো আলো, মানুষ কিন্তু বিশ্বাস করতেই হবে। ঠিকই বলেছো। ওকে একটা কথা মন দিয়ে তুমি শুনে রাখো, বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। শোনো আলো, তুমি চলে যেও না। চলে গেল আলোর কথাগুলি কিন্তু ছেড়ে দেওয়ার মতো না। তবে যাক ওইসব কথা কানে না নেওয়াই ভালো, কারণ বিষ পেটে গেলে হয় জীবন শেষ, আর কানে গেলে হয় সম্পর্ক শেষ। যাক, বাবুকে তাহলে শেষ পর্যন্ত আসতেই হচ্ছে, না এসে কোনো উপায় আছে? দাদার হুকুম, হাকিম নড়বে তবু হুকুম নড়বে না। যাক বাবা, আমি হাত ছেড়ে বাঁচলাম। আজ কতদিন পর বিবেকের সামনে পাবো, আর তাকে পেয়ে আমার সেই মনের মানুষের গলা জড়িয়ে ধরে আমি বলবো, দুজনে দুজনকে ছাড়া সোনা, দুজনে হারা, আজে মধুসূদনা, তুমি আছো, আমি আছি। দুজনে দুজনকে চাই, সোনা, দুজনে হারা, আজে মধুসূদনা, তুমি আছো, আমি আছি। দুজনে দুজনকে আজ অনেক দিন পর বিবেক আমার সামনে আসবে। আমার মনের মানুষ বিবেক পেয়ারা খেতে খুব ভালোবাসে, তাই তো আজ আমি এই পেয়ারা বাগানে এসেছি। আমি কিছু পেয়ারা তার জন্য পেরে নিয়ে যাব। ও মা, ওই তো ওই গাছের ওই ডালটায় কতগুলো পেয়ারা একসঙ্গে ধরেছি। না না, আমি বরং এই ডাল থেকে পেয়ারাগুলো পেরে নিই। ভদ্রভাবে কথা বলেন দিদিমণি। হাসবেন না দিদিমণি, হাসবেন না। ভালো করে চেয়ে দেখুন, এখন কিন্তু যুগ বদলে গেছে। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে শিখুন, নইলে না হলে কি করবি? ওই ছোট লোকদের মতো মান সম্মান করবে, কিচ্ছু বলা চলবে না। দিদিমণি, আবারও আমি আপনাকে বলছি, সাবধান হয়ে কথা বলুন, সংযত হয়ে কথা বলুন, নইলে আপনার সম্মান কিন্তু আমি রাখতে পারবো না। তোর মধ্যে কি সম্মান বলতে আছে নাকি? আর তা যদি থাকতো তাহলে ওই অন থাকা সত্ত্বেও তাহলে রাস্তার পথটাকে আটকে রাখি না। ছোট লোক কোথাকার, আপনি যে কত বড় ভদ্রলোক সেটা কিন্তু আপনার ব্যবহারেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এই শোন,
যদি তুই সম্মান করাতে চাস তাহলে কেন হন্ডে অন্ধের পথ আটকে রেখেছিলিস কেন? বল বল কেন? আমার বাবা নয়, রাস্তাটা কি তোর বাবার না? আমার বাবা নয়, রাস্তাটা তোর বাবার। তোর বাবা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে, তাই না? তুই কি বললি? আমার বাপটাকে তুললি? তোকে আমি বাহ, কি সুন্দর দৃশ্য! রাস্তার মাঝে আমি এরকম একটা সুন্দর দৃশ্য দেখবো তা আমি কখনো ভাবতেও পারিনি। শুধু দর্শক মন্ডলী ও আমার মা বোনেরা, আপনারাই দেখুন, আজ ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো আমরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারি না। আর তা যদি আমরা পারতাম তাহলে একজন ভদ্র মহিলা তার পায়ের জুতো খুলে আরেকজন ভদ্র মহিলাকে এভাবে মারতে পারতো না। তাহলে কি আপনারা বলবেন না যে এই মেয়েরাই হচ্ছে মেয়েদের বড় শত্রু? আজ আপনি খুব জোর বেঁচে গেলেন। এরপর যদি এইভাবে কোনোদিন খারাপ ব্যবহার আমার সঙ্গে করেন তাহলে কিন্তু আমার পায়ের জন্য না, আপনার গালে পড়বে। আমাকে এত বড় অপমান! আমি এক্ষুনি মজাটা দেখাচ্ছি। দাদা দাদা, আমাকে রাস্তায় আটকে রেখে দিয়েছে, দেখো না দাদা আমি কি করবো ভেবে পাচ্ছি না। তোমার ওই গুন্ডাদের পাঠাও, জনি মনিদের, ওদের পাঠাও। ঠিক আছে তুমি আসছো, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি। এবার দেখছি কত ধানে কত চাল। আমাদের ছেলে মেয়েরা কত ধানে কত চাল হয় সেটা খুব ভালোভাবেই জানি। কি বললি? হ্যাঁ, আমি ঠিক কথাই বললাম। বিবেকটা এই মেয়েটা সে তখন থেকে আমাকে অপমান করছে। তুমি ওকে খুব করে বকে দাও তো। তুই মুখ সামলে কথা বল। তখন থেকে তুই তাকারি করে কথা বলছেন, এতদিন কি এটাই শিক্ষা পেয়েছেন? বলছি মানুষকে কি সম্মান দিয়ে কথা বলতে জানেন না? এই আমি তো জঙ্গলি মেয়েটাকে বলি, তোর কি শেষ? সে কৈফিয়ত আমি আপনাকে দেব না। আর হ্যাঁ, আপনি কাকে জঙ্গলি বলছেন? আমি তো দেখছি আপনি জঙ্গলি থেকেও একজন অধম। একটা কথা মনে রাখবেন, মানুষের শরীরের সবচেয়ে সুন্দর জিনিস হলো তার চরিত্র। আর সেটাই যদি নোংরা হয় তাহলে মন তথা চিত্ত ভালো হবে কি করে? ও ডিসকাস্টিং! করে হবে তা আমি এখনই হাতে নাতে বুঝিয়ে দেবো। শালা এখানে নায়ক সাজতেছিস তাই না? ভদ্রভাবে কথা বলুন, নাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। এই রকি জনি, এদের ভালো করে শিক্ষা দিয়ে দে, ভালো করে শিক্ষা দিয়ে দে, ভালো করে শিখিয়ে দে। আমাকে অপমান করার কি হতে পারে? আল্লাহ তোর একদিন কি আমার একদিন। আমাদের ম্যাডামকে অপমান করা, শালা মারবো এখানে নাকি জ্বলবে বাতি। কি বললি? বছরে একবার আসে, আর যখন আসে তখন প্রলয় হয়ে যায়, আর যখন যায় ভগবান তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। আমার মন কেউ না তোলা পায়। এখানে কেন এসেছিস? হিসাব মেটাতে, কিসের হিসাব? মহামানবের নির্যাতনের হিসাব, এলাকায় খুন খারাপের হিসাব, এলাকায় চুরি ছিনতাইয়ের হিসাব। ভালো চাষ তো এখান থেকে চলে যায়, তা না হলে মারবো এখানে, লাশ করবে তোদের বাড়ির পিছনে। এই শালা তো মিঠুনের ডায়লগ মারছে যে রে। এটা আমার এলাকা, এখানে আমার কথাই শেষ কথা। না, আমি এসে গেছি। আজ থেকে এটা আমার এলাকা, আজ থেকে আমার কথাই হবে শেষ কথা। বয়সী মাথা গরম করবি না, তাহলে কিন্তু নিজেদের নিকট করে নিজেরা ডেকে আনবি। যা যা এখান থেকে, তা না হলে এই পিস্তলের গুলিতে তোদের সব কটার মাথা আমি ঝান্ডা করে দেবো। যা জানি এখান থেকে, না চালাবো গুলি, উড়বে মাথার খুলি। আজ চলেই যাচ্ছি, আবার দেখা হবে, আবার দেখা হবে। আজ থেকে শুরু হলো এলাকা বাঁচানোর লড়াই।
জেনে শুনে তোরা বিষটাকে পান করলি। শোন, প্রতিশোধের আগুনে তোদের প্রত্যেককে একটা একটা করে পোড়াবো, তাহলে আমার নাম রাত্রি চৌধুরী নয়, মাইনে। কি বলে ধন্যবাদ জানাবো দাদা, সে ভাষা আজ আমার জানা নেই। আমি ওদের দুজনের সাথে লড়াই করে বুঝেছি, আমি সব বুঝেছি। এবার যদি কোনোদিন এই এলাকায় ওরা উৎপাত করতে আসে, আর আমি যদি ওদেরকে সামনে পাই, ওদের শীত দাঁড়াটা আমি ভেঙে দেব, ওরা বেঁচে থাকবে, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি এমন করে দেবদূতের মধ্যে এসে না পড়লে আমরা বড় বিপদে পড়ে যেতাম। আপনি আমাদের আজ বড় বিপদের হাত থেকে বাঁচালেন। দেবদূত আমি নই, আমি একজন সাধারণ মানুষ। আমি তো আমার কর্তব্য করেছি। না দাদা না, আপনি সত্যি সত্যি আজ আমাদেরকে দেবদূত হয়ে রক্ষা করলেন। আপনার এই উপকারের কথা আমরা সব দিন মনে রাখবো দাদা। জানো ভাই, জানো, সমাজটা মরে গেছে। সবাই আজ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। পয়সা যার, দুনিয়াটা তার। পয়সা হলে উপর বলকে পিঙে রেখেছে, আইন আদালতকে বলদ বানিয়ে রেখেছে। তাই তো কারো থাকার জন্য মাথার উপর ছাদ নেই, আবার আবার কারো ঘরের মধ্যে মিলছে বস্তা বস্তা টাকা। কথাগুলো আপনি হলেও কিন্তু সত্যি। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দাদা, কিন্তু কে দাঁড়াবে? আমি রুখে দাঁড়াবো। তাই তো আমি এখানে এসেছি। আমি সর্বশক্তি দিয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেই জন্যই তো আমি এখানে এসেছি। আমি ওদেরকে বুঝিয়ে দেব, এখন যুগ পাল্টেছে, লাঠি যার ক্ষমতা তার। এই রিভলভারটা আমি তাদের মাথায় ঠেকিয়ে সেই শয়তানটাকে আমি শায়েস্তা করব। কি হবে আমার? হাসি? মরতে আমি ভয় পাই না। আপনি এগিয়ে যান দাদা, আমরা আপনার সঙ্গে আছি। এদের বিরুদ্ধে সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে। তাহলে তাহলে এসো, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সর্বশক্তি দিয়ে ওদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। যেখানে থাকবে না কোনো জাতপাত, যেখানে থাকবে না কোনো ধনী গরিব, যেখানে থাকবে না কোনো ধর্ম অধর্মের বিচার, সবাই মিলিত কণ্ঠে এখানে তৈরি হোক এই যুব সমাজের কোনো আন্দোলন। দাদা, যাবো যুব সমাজ, যাবো, তোমরা ছুটে এসো। দেখছো না মা বোনেরা কেমন অসহায় হয়ে পড়েছে? মা বোনেদের চোখের জল মুছে দিতে তোমরা কোন আন্দোলন করে তোলো, আর ছুটে এসো, আর সত্যার কণ্ঠে বলো, মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয়, শান্তি প্রিয়। সত্যি উনি সত্যি দেবদূত। তুমি ঠিক বলেছো, উনি দেবদূতের মতো। আমাদের জানা নেই, শোনা নেই, এই বিপদের দিনে উনি পাশে এসে না দাঁড়ালে আমাদের যে আজ কি হতো। আচ্ছা, এখন ওসব কথা থাক, শুধু জানো, তোমার দাদা আমার ভাইকে ডেকে পাঠিয়েছে এই মাসে তোমার সঙ্গে আমার বিয়ের দিন ঠিক করবেন বলে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তার জন্য তো তোমাকে আর্জেন্ট ডেকে পাঠিয়েছে। তুমি বুঝতে পারোনি বসে? কই না তো, আমি তো কিছুই বুঝতে পারিনি। দাদা আমায় হঠাৎ ফোন করে বলল, ভাই বেশ কয়েকদিন ছুটি নিয়ে বাড়ি চলে আয়। আমিও ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। ওই বিয়ের ব্যাপারে তো আমি কিছু জানি না। তারা সত্যি বলছো? তারা? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। জানো তারা, আজ আমার কত আনন্দ হচ্ছে জানো তারা।
দাদা যখন এই মাসে আমাদের বিয়ে দেবো বলেছেন, তখন এর চেয়ে আর আনন্দের কথা কি হতে পারে বলো তারা? তুমি তো বুঝতেই পারছো আমরা দুজনে কতখানি কাছাকাছি এসে গেছি। তারা তুমি ঠিক বলেছো তারা। এই স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে নিবিড় সম্পর্ক। এর চেয়ে আর কোনো সম্পর্ক এত নিবিড় হয় না তারা। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে ছেড়ে থাকতে আমার একটা মুহূর্তও ভালো লাগছে না। আর যখন ঠাকুর মুখ তুলে চেয়েছে, এবার তোমাকে আমি আমার নিজের করে পাবো। আর আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারি না তারা। তুমি আমায় কখনো ভুলে যাবে না তো না তারা? গো না, কোনোদিন কখনো তোমাকে আমি ভুলে যাব না। আমি সারা জীবন তোমাকে কাছে পেতে চাই। চাই তোমার ভালোবেসে চাই তোমার দিলরা ভালোবেসে দূরে কেন কাছে কাছে এসে ভালোবাসা জীবনে থাকে না ভালোবেসে আমি কলির কংস, সবাই করে আর আমি করি শালা ধ্বংস। সোজা বুল্ডুজার চালিয়ে দেবো। যে বা যারা আমার বিরুদ্ধে মুখ খুলবে, তাদেরকে আমি একটাকে বাঁচিয়ে রাখবো না। এই এলাকাটা পুরো আমার। এখানে আমার কথাই হবে শেষ কথা। আপনার কথাই আর শেষ কথা হবে না। খালি হাতে মানুষকে হুমকি দেওয়া যায়, কিন্তু মানুষকে বসে আনা যায় না স্যার। তোরা কি বলতে চাস বলে বল। জানিস তো আমি হালি কথা একদম পছন্দ করি না। আরে জনি আর রকি তো সেদিনকে ওদেরকে একবারে ঠিক করে দিয়েছিল, কোথায় কোথা থেকে একটা উড়ে এসে দূরে বসে। কিন্তু কি বল, থামলি কেন? আরে সেই সময় একজন উড়ে এসে দূরে বসে গেল। আচ্ছা তাই নাকি? কিন্তু কার তো বড় সাহস যে আমার কাজে বাধা দেয়? আমি কংস রায় চৌধুরী। এই এলাকাটা পুরো আমার। এখানে আমার নামে বাঘে বলতে আর ঘাটে জল খায়। আর আমি যা বলি সেটাই করি। আপনি যদি না শক্ত হন আর বাঘে বলতে এক ঘাটে জল খাবে না স্যার। স্যার এবার নতুন কিছু ভাবুন। আরে জনি আর রকি তো পাল্টা আঘাত দিতে চেয়েছিল, কিন্তু কারণ কি? কারণ ওর কাছে পিস্তল ছিল। পিস্তল দিয়ে ওরা আঘাত করেছিল।
তাই ওরা হার মানতে বাধ্য। বুঝেছি, পিপিলিকার দামাবাদে মরিবার তোরে তোর মরণের পাখনা গজিয়েছে। ওই পাখনা গুলো আমি কুচি কুচি করে কেটে দেব। অপমানের বদলা নেব স্যার। শুধু তাই স্যার, আপনার অনুমতি? অনুমতি আমি দিলাম। অস্ত্র আমি তোদের হাতে দেব। যেভাবে হোক ওকে আমার কাছে ধরে নিয়ে আসবে। ওর পিঠের চামড়া দিয়ে আমি সুন্দর মনাবসিত। আমি তোদের কিছুতেই ছাড়বো না দাদা। তোদের আমি নিজে হাতে শক্তি দেবো, শক্তি। আমি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা। তুই কয়েকটা দিন মাথা ঠান্ডা করবো। আরে আমি তো আছি। এই জনি রকি, তোরা এখন যা, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। ঠিক আছে স্যার। কি শাস্তি দেওয়া না পর্যন্ত আমার মাথাটা ঠান্ডা হবে না দাদা। আরে তুই আমার উপর ভরসা রাখ না বোন। আরে আমি ওকে কিছুতেই ছাড়বো না। আরে আমি তো তোমার উপর ভরসা রাখছি দাদা। সেই ছোট্টবেলা থেকে তোমার সব কথা আমি শুনছি দাদা। সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের কথা তোমার মনেই পড়ে না। হঠাৎ করে বাবা মারা গেল, সব যেন শেষ হয়ে গেল দাদা। অতীতকে স্মরণ করে মনের কষ্ট বাড়ি কি লাভ বলতে পারিস? তুমি ছিলে বলেই তো আমি সব কিছু এইভাবে লেখাপড়া শিখে মানুষ করেছি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। তুমি তো আমার বাবা মায়ের সব কাজ করে দিয়েছো আরে দাদা। করবো না বোন, তুই যে আমার আদরের একমাত্র ছোট বোন রে। তাই তো আমি তোকে মানুষের মতো মানুষ করবো বলেই আমি এখনো সংসার পর্যন্ত করিনি। না না না, আর কিন্তু তোমাকে ওই কথা বললে হবে না। তোমাকে কিন্তু একটা বিয়ে করতেই হবে। যদি পরের ঘরের মেয়ে এসে তোকে আদর যত্ন না করে, তোকে ভালো না বাসে, আমি সেই ভয়ে। না দাদা না, এবার একটা ভালো মেয়ে দেখে তোমাকে বিয়ে করতেই হবে। এই বয়সে লোকে আমাকে পাগল বলবে। এই তুমি কি বলো তো দাদা, কি এমন তোমার বয়স হয়েছে বলো তো তুমি এখন বিয়ে করতে পারবে না? আমি কিন্তু তোমার সম্বন্ধ দেখবো দাদা। তুমি কিন্তু বিয়ের জন্য তৈরি হয়ে যাও। না 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 না, তা হয় না রে বোন। আগে আমি তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিই, তারপর আমি আমার ব্যাপারটা ভাববো, ঠিক আছে? না, আমি কিন্তু বিয়ে করবো না। আমি এখন লাইফটাকে এনজয় করবো, শুধু রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমি বলছি আমার বিয়ের কথা কিন্তু তুমি একদম ভাববে না। আগে তোমাকে আমি ভালো দেখে একটা মেয়ের সাথে বিয়ে দেবো, তারপর আমি বিয়ে করবো। ওই কথা আমার ভাবতাম না। আমি শুধু চাই পার্টি, নাচ গান। তাই বলছি তুমি আমার কথা ভাববে না। আমি তোমার একটা ভালো বিয়ে দেবো 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 দেবো। আমাকে আমার বোন বিয়ে দিয়ে সংসারই করবে। ওরে বোন, তুই জানিস না তোর দাদাই কংসরাজ চৌধুরী কি সাংঘাতিক মা। আচ্ছা, বিয়ে করে কি লাভ বলুন তো? মাননীয় দর্শকবৃন্দ, আপনারাই বলুন, বাজার থেকে যদি খাঁটি গাই দুধ কিনতে পাওয়া যায়, তাহলে আমি বাড়িতে অযথা গায়ে পুষতে যাব কেন? কোন দুধ? আরে বাবা, কোনো লাভ আছে? শুধু শুধু ঝামেলা বাড়ানো ছাড়া। তাই আমি বাড়িতে গাই না পুষে ওই বাজার থেকে খাঁটি দুধটাই খেতে পছন্দ করি। পছন্দ করেই তো আমাকে ফাঁসিয়েছেন স্যার। কি ভাষার কথা বলছেন আহত বাবু? কি জ্বালা, বউ শাড়ি পছন্দ করেছে আর মাসের শেষ বুঝতেই তো পারছেন স্যার। এই তুমি চুপ করো। কোথা থেকে যে তাকে ধরে আনলে হারাধন বাবু? কি জ্বালা, ওকে ভুল বুঝবেন না স্যার। ওন ডিউটিতে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে উনি ওরকম। বুঝেছি। তা এখন বলুন কি প্রয়োজনে আমার এখানে এসেছেন? কি জ্বালা, জনি ও রকি আপনার বোনকে নাকি অপমান করেছে। মানে কোথাও অপমান করে। টাকা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার, আমার নয়। মাসে মাসে টাকা নিচ্ছেন, অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। কি জ্বালা, এইবার করব, সবকে পিঠে ছাল তুলে নেব। কেউ যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না। তাহলে বলুন কত দিতে হবে?
টাকা দেব, কাজ কিন্তু 16 আনা চাই, কথাটা মনে রাখবেন। আর তা না হলে কি জ্বালা! কাজ না করতে পারলে আপনি যা শাস্তি দেবেন আমি তার মাথা পেতে নেব। অনেক কথা মাথা পেতে নেব। এই নিন আপনার মান্থলি। কি জ্বালা! তাহলে আমরা আসি স্যার, চল গবু। সব শালা স্বার্থবাদ, স্বার্থ ছাড়া এক পাও চলে না। সবাই স্বার্থ বোঝে, একমাত্র আমি বাদে। যে মানুষ শীতের সময় রোদকে ভালোবাসে, আবার সেই মানুষই গরমের সময় রোদকে তিরস্কার করে। তার মানুষের কাছে আপনার মূল্য ঠিক ততদিন, আপনাকে তার প্রয়োজন ঠিক যতদিন। দিন স্যার দিন, আপনার রাইফেল আমাকে ম্যানেজারের কাজটা দিন স্যার। আমি অনেক ভাবনা চিন্তা করে আমি আমার প্রস্তাবে রাজি হলাম। হরিদাস বাবু, এখনো সময় আছে, ভাবিয়া করুন কাজ, করিয়া কিন্তু ভাববেন না। না স্যার, আমি ভেবেই বলছি। আমি বেশ বুঝতে পারছি জীবনের টাকাই হলো মানুষের মেরুদণ্ড, আর শিক্ষা হলো কারাদণ্ড, আর সত্য কথাটা বলা হলো মৃত্যুদণ্ড। একদম ঠিক কথা। তাহলে কি আমি ভাববো আপনি আমার এখানে চাকরি করবেন? হ্যাঁ, আপনি আমাকে আপনি আজ্ঞা করবেন না স্যার, আমার নাম ধরে ডাকবেন। হ্যাঁ স্যার, আমি আপনার অফিসে কাজ করব। হরিদাস বাবু, আমি শুধু একটা কথাই বলবো, বলুন। তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি অনেক ভেবে দেখেছি স্যার, ইন্টারভিউ দিয়ে যাওয়ার পর বাড়িতে বসে বসে আপনার কথা আমি অনেক চিন্তা করেছি। আমি ভেবে দেখেছি যে নেতা মন্ত্রীরা যদি চুরি করতে পারে, যদি ছিনতাই করতে পারে, যদি রাত দুপুরে ভালো ভালো বউদের ডেকে পিঠে বানাবার জন্য পাঠিয়ে পুষে নিয়ে যেতে পারে, তাহলে আমি তো সাধারণ মানুষ, আমার খারাপ কাজ করতে দোষটা কোথায় স্যার? Yes! দেখছেন না, একটা মন্ত্রীর 6-7টা বান্ধবী আছে, কোটি কোটি টাকা। এত টাকা যে বাড়িতে রাখার জায়গা নেই। সেজন্যই তো আজ থেকে সততা, সরলতা, মানবিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা সব ছেড়ে ফেললাম স্যার, ছেড়ে ফেললাম। আজ থেকে জন্ম নিল নতুন এক হরিদাস পাল। যে পাল শুধু আপনার কথা মতো কাজ করবে। বলুন স্যার, কিভাবে এগোনো যায়? ওই, আমাদের প্রথম কাজ হবে, হ্যাঁ কাছে এসো, সব আমি বুঝিয়ে বলছি। বলুন। ওই, ও আমার বাবা খাবে মই দিয়েছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ছাড়বো না! ওর মইটা আমি কেড়ে নেব। ওই শুয়োরের বাচ্চাকে এমন শিক্ষা দেব না যে আপনার দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। কিন্তু ও কি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে হরিদাস? তোমার হাত কাঁপবে না? না স্যার, না কাঁপবে না। ত্রেতা যুগে দস্যু রত্নাকর রাম রাম উচ্চারণ করে বাল্মীকি হয়েছিলেন। আরে ঘোর কলি যুগে এই বাল্মীকি হবে খুন ধর্ষণ রাজধানী করে দস্যু রত্নাকর। তাই ছলে বলে কৌশলে যেভাবে হোক শত্রুকে আমি পরাস্ত করবই করব। সাবাস হরিদাস, সাবাস, আমি তো এটাই চাই। আর এর জন্যই তো তোমাকে আমি চৌধুরী রাইস মিলের ম্যানেজারের পোস্টে নিয়োগ করলাম। আপনার এই মহত্বের ঋণ আমি জীবনে ভুলবো না স্যার। একটা কথা সবসময় মনে রাখবে হরিদাস, জীবনে কোনোদিন কোন সময় বিশ্বাস হারিও না। কারণ বিশ্বাস হলো সেই সুতো, যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তারিফ করা যায় না। জানি স্যার, আমি সব জানি। আপনিও একটা কথা মনে রাখবেন, শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও বাড়িতে কিন্তু মানুষকেও শিয়াল পোষে না, কুকুর পোষে। কেন সঙ্গী হিসাবে ওই চালাকের থেকে বিশ্বস্ততাটা বেশি প্রয়োজন। ভেরি গুড, তাহলে এসো মেলা ভাত। একটা কথা মনে রাখবে, ওরা যদি ওই গুণল
তাহলে আমরা হলাম মগাদের দল। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কেন এখানে এসেছিস? চাকরি দেখার থেকে যাবো বলে তো আসিনি বাবু, তোমার পরিণাম দেখবো বলেই তো এখানে এসেছি। হাসালি, তুই দেখবি আমার পরিণাম। কত হাতি ঘোড়া গেল তোল, মশা গলে কত জল। আমি কলির কংস, সবাই করে আর আমি করি শালা ধ্বংস। কলির কংস রক্ষা পায়নি তারপর যুগের অসুর কংস, তাই তো রক্ষা পাবে না কলির কংস। ওরে অহংকারী, অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, শুকর মাংস খেলেও যদি ঈশ্বরের প্রতি টান থাকে তাহলে সে লোক ধন্য, আর হবিষ করেও যদি কামিনীর কাঞ্চনে মন যায় তাহলে সে লোক নরধন। ওইসব বাড়ি তুই অন্য জায়গায় শোনাবি, বুঝলি? তোরা কব নাহি শুনে ধর্মের কাহিনী। পাগলা, তুই যাবি এখান থেকে। জীবনে জীবনে তিন ধরনের মানুষের নেই রেহাই। যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে, যে ক্ষমতার সুযোগ নিয়ে বেঈমানি করে, যে বিশ্বাসের গলায় ছুরি বসায়। বিচার একদিন না একদিন তবে হবেই হবে। কার বিচার করবে পাগলা? একটা কথা মনে রাখবে, কাক সবার মাংস খায়, কিন্তু কাকের মাংস কেউ খায় না, বুঝেছিস? হ্যাঁ? বুঝেছি, খুব বুঝেছি। এটাও মনে রাখবে তুমি, কাক কেউ একদিন না একদিন তার জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে হয়, সেও কিন্তু অমর নয়। তুই যাবি এখান থেকে, না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কোনটা চাস তুই? মানুষ যা চায় তা ভুল করে চায়, আর যা পায় তা কিন্তু চায় না। আমি আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে আবার কয়েকটা কথা বলে যেতে চাই। আমাদের দেশে নিম গাছ অনেক কমে যাচ্ছে, কিন্তু ঘরে ঘরে দিন দিন তিক্ততা বেড়ে যাচ্ছে। এই পাগলা, সবার কথার মুখের মিষ্টতা কমে যাচ্ছে, কিন্তু শরীরে সুগার বেড়ে যাচ্ছে। বাবু গো, যখন দেখবে বই ফুটপাতে পড়ে বিক্রি হচ্ছে আর জুতো সুন্দর শোরুমে সাজানো আছে, তখন দেখবে মানুষের ভালো কথার জানার দরকার নেই, দরকার আছে শুধু জুতো। বললি আমাকে তুই ইনসাল্ট করছিস? তোর এত বড় ক্ষমতা! ক্ষমতা আমার নয় গো বাবু, ক্ষমতা হলো উপরওয়ালার, যার ইচ্ছায় এখনো চন্দ্র সূর্য উঠছে। উপরওয়ালা কাকে কখন কিভাবে রাখবে আর কাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে তা আমরা কিন্তু কেউ জানি না বাবু, কেউ না, কেউ না, কেউ না। অনেকক্ষণ ধরে তোর কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তোর কথা শুনে মনে হলো তুই পাগলা নস, তুই একটা অন্য কেউ। তোকে আমি পুলিশের হাতে দেবো। না, আমাকে আমাকে পুলিশে দিও না, আমি আমি চলে যাচ্ছি। বাবু, আবার দেখা হবে, এই দেখাই শেষ দেখা নয় তো। বদলা তার ইঙ্গিতে অনেক কিছু বলে গেল।
কথায় বলে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। যেমন নদীর জলে জঞ্জাল ভেসে আসবে, সেই জঞ্জাল যা সরিয়ে সাঁতার কাটলে ডুবে যেতে হবে। তাই আমি সেই জঞ্জাল সরিয়ে সাঁতার কেটে নদীর তীরে উঠবই উঠবো।